আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের ডাইরেক্টর নাবিলা ইদ্রিস, যিনি কিনা গুম কমিশনের সদস্য, সেই কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আর সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে 1569 জন গুমের শিকার হয়েছিলেন, যাদের মধ্যে 287 জন ছাড়া বাকিরা পরে ফেরত এসেছে। কিন্তু যারা বাড়িতে ফিরে এসেছে তারা কিভাবে গুমের সংজ্ঞায় পড়ে, সেই মৌলিক প্রশ্নের কোনো উত্তর বা পরিষ্কার ব্যাখ্যা কমিশন আমাদের দেয়নি। আরো অদ্ভুত হলো, এই তালিকায় হাতে গোনা কয়েকজন ছাড়া এমন কোনো পরিচিত ব্যক্তির নাম নেই যাদের ঘটনা দেশবাসীর স্মৃতিতে গভীর দাগ ফেলেছে। তারা ভীষণভাবে রাজনৈতিক, এরকম কেউ নেই। উল্টো বিএনপির সালাউদ্দিন আহমেদের মতো উদাহরণ টেনে গুম শব্দটার অর্থই যেন ঝাপসা করে দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ভারতের শিলংয়ে স্বচ্ছন্দে জীবনযাপনের খবর আমরা জানতাম। তিনি সেখানে ড্রয়িং রুমে বসে পাজামা পাঞ্জাবি পরে, ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও আমরা ছবি দেখেছি পরে। এসব তথ্য জানা থাকা সত্ত্বেও প্রতিবেদনে গুমের শিকার হিসাবে সালাউদ্দিন সাহেবকে হাজির করা হয়েছে। তাহলে এই যে 287 জন কারা? কোনো প্রভাবশালী রাজনীতিক কিনা? রাষ্ট্রের জন্য তারা বিপজ্জনক কোনো কেন্দ্রীয় সংগঠক কিনা? এমন কেউ কিনা যাদেরকে সরিয়ে না দিলে সরকার টিকতে পারত না 15 বছর? তারা কারা? নাকি একটি সংখ্যাকে, 287 নামের সংখ্যাকে, বা এই যে লাখ লাখ সংখ্যা বলে প্রচার করা হয়েছিল, সেই সংখ্যাকে ভারী করার জন্য এই পরিচয়হীন জীবনগুলোর সমষ্টিকে সাজানো হয়েছে? এই প্রশ্ন আরো গভীর এবং ধারালো হয় তখন যখন আল জাজিরা একদিকে থাউজেন্ডস ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলে দাবি করে এবং বিশ্বজুড়ে খবর প্রকাশ করে। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ, যার সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আমরা জানি, সেখানে খবর প্রকাশিত হয় যে টিউলিপের খালার আমলে বাংলাদেশে এত এত সংখ্যায় গুম হয়েছে। বিশ্বজুড়ে প্রতি বছর নানা কারণে লাখ লাখ মানুষ নিখোঁজ হয়, অনেকেই পরে ফিরে আসে। এমনকি খোদ যুক্তরাষ্ট্রেও বছরে প্রায় 6 লক্ষ মানুষ নিখোঁজ হিসাবে নথিভুক্ত হয় এবং 10 থেকে 20 হাজার মানুষ আর ফেরে না। তাদের সবাইকে কি আল জাজিরা ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলে প্রতিবেদন বানায়? নাকি টেলিগ্রাফ বলে যে অমুকের নানা ট্রাম্পের আমলে এতজন মানুষ নিখোঁজ হয়েছে? নাকি এখানে নির্বাচিত রাজনীতির প্রেক্ষাপটটাই আসলে শব্দের সংজ্ঞা বদলে দেয়? চলুন দেখা যাক, বিশ্লেষণ করি একটু। গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ার পর একটা অস্বস্তিকর প্রশ্ন মাথায় ঘুরছে আমার। এই কমিশন আসলে কি দেখছে আর কি দেখছে না? কমিশন শুধু আওয়ামী লীগের 15 বছর নিয়ে কাজ করছে, অথচ দেশের র্যাব সৃষ্টির পর থেকেই আমরা এবং মানবাধিকার সংগঠনগুলো জোরপূর্বক অপহরণ, গুম, হত্যার কথা বলে আসছিলাম এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর বিরুদ্ধে। বিশেষ করে 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে যখন র্যাব সৃষ্টি করে, তাদের মাধ্যমে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা, গুম, এগুলো ছিল একটা প্রতিদিনকার ঘটনা। তাহলে কেন শুধু এই গত 15 বছরের হিসেব নিয়ে এই নাবিলা কমিশন কাজ করছে বলুন তো? শুরু তো হওয়া উচিত ছিল 2001 সাল থেকে, তাই না? আর এই ইউনূস মহাজনের অবৈধ সরকারি বা কেন বাদ যাবে? তাদের আমলেও তো দেদারসে গুম, খুন, অপহরণের ঘটনা ঘটছে না? কমিশন এরকম সিলেক্টিভ হলে হবে বলেন? লাখে লাখে লোক মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 72,000। প্রথমে আসুন কমিশনের সংখ্যাগুলো নিয়ে একটু কথা বলা যাক। 15 বছরে লাখ লাখ গুমের যে রাজনৈতিক বয়ান এতদিন শোনা গেছে, কমিশনের যাচাই সেখানে এসে দাঁড়িয়েছে 1569-এ। সংখ্যাটা কম নয়। এর মধ্যে মিসিং অ্যান্ড ডেড মাত্র 287 জন, তাও কম নয়। 15 বছরে 287 জন, প্রায় 20% অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। এই পরিসংখ্যান একদিকে যেমন আওয়ামী লীগ সরকারের আমলে ঘটা একটি অসমর্থিত হিসেব, অন্যদিকে বিরোধী রাজনীতি দীর্ঘদিনের এই সংখ্যা নিয়ে অতিরঞ্জনের মুখোশও কিন্তু খুলে দিচ্ছে, তাই না? বাস্তবতা হলো গুম হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী জড়িত ছিল, সব মানছি, কিন্তু সংখ্যার প্রশ্নে যে এত বিপুল ফারাক, তা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার জায়গায় বড় ধরনের ধাক্কা দিচ্ছে।
কে দিচ্ছে না? আপনার মনে এই প্রশ্ন তুলছে না? কমিশন বলছে গুম ছিল রাজনৈতিকভাবে টার্গেটেড, এলোমেলো বা নির্বিচার নয়। জামায়াত, শিবির এবং বিএনপি সংশ্লিষ্টরাই ছিল প্রধান লক্ষ্য। এই তথ্য নতুন নয়, বরং নতুন হলো এই স্বীকারোক্তি যে গুমের বড় অংশের মানুষ পরে জীবিত ফিরে এসেছে এবং তাদের বড় অংশ আবার সংগঠিত রাজনীতিতে সক্রিয় হয়েছে। এখানে প্রশ্ন ওঠে, যাদের গুম বলা হচ্ছে তাদের সবাই কি রাষ্ট্রীয় বন্দিশালায় ছিলেন, নাকি অনেকে আত্মগোপনে গিয়ে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর ভুক্তভোগী পরিচয়ে সামনে এসেছেন? এমনকি অনেকে পাকিস্তানে, আফগানিস্তানে গেছে তালেবানদের হয়ে যুদ্ধ করার জন্য, পাকিস্তানে জঙ্গি হয়ে গেছেন, সিরিয়ায় অনেকে চলে গেছে, এবং আমার তথ্য বলছে অনেকে যারা গুম হিসাবে চিহ্নিত হয়েছে তারা গ্রিস হয়ে ইতালিতে যাওয়ার জন্য ভূমধ্য সাগরে নৌকাডুবিতে মারা গেছে অনেকেই। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অতীতে শাপলা চত্বর বা তথাকথিত জুলাই শহীদ তালিকায় যেভাবে মৃতের সংখ্যা ধাপে ধাপে কমে এসেছে, সেই অভিজ্ঞতা মানুষ ভুলে যায়নি। মনে হচ্ছে এই তালিকা রুটির মতো, রাজনৈতিক উত্তাপে ফুলে ওঠে, আবার পরিস্থিতি ঠান্ডা হলে রুটির মতো চিমসা মেরে যায়। গুম কমিশনের এই সংখ্যাও রুটির ফুলে ওঠা আর চিমসে যাওয়ার সঙ্গে মিলেমিশে যায়। আরেকটি বিষয় আরো গুরুতর, আওয়ামী লীগ আমলে যেসব জঙ্গি বিরোধী অভিযানে পাহাড়ে বা দুর্গম এলাকায় সশস্ত্র সংগঠনের সদস্যরা গ্রেপ্তার হয়েছিল, তাদের একটি বড় অংশ এখন মুক্ত। শুধু মুক্তই নয়, গুম কমিশনে তাদের সাক্ষ্য দিয়েই সেই অভিযানের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো, এই সাক্ষ্যদাতাদের অনেকেই বোমা তৈরি সহ উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত বলে প্রতিবেদন উঠে এসেছে আমরা জানি, এবং তখনও জানতাম, এখনো জানি। রাষ্ট্র যদি একই সঙ্গে জঙ্গি বিরোধী অভিযানকে গুম হিসেবে দেখায়, তাহলে ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ঝুঁকে নিতে চাইবে বলেন? আসলে ভবিষ্যতে নয়, এখনই দেখতে পাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নামে যে কাউকে গ্রেপ্তার করা ছাড়া আসল জঙ্গি, সন্ত্রাসী, মবকারীদের ধরে না। কারণ ভয় পাচ্ছে যদি তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় এবং তাদের বিচার শুরু হয়। কমিশনও অবশ্য কেবলই আওয়ামী লীগের বিচার করতে নেমেছে, না হলে বিগত 17 মাসে একই দেশে অন্তর্বর্তী সরকারের আমলে কি ঘটেছে সেটা কমিশনের আলোচনায় কার্যত অনুপস্থিত। মব সন্ত্রাসে 197 জন নিহত হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে 38টি, কারাগারে 107 জনের মৃত্যু হয়েছে, রাজনৈতিক সহিংসতায় শতাধিক প্রাণহানি ঘটেছে। এই সব কিছু যেন অন্য দেশের ঘটনা, বাংলাদেশে ঘটে নাই। এদেশে যদি ঘটতো তাহলে তো এই গুম কমিশন এগুলোরও তদন্ত করতো না। এগুলো এই সরকারের আমলে ঘটেছে। রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে 2 দরিদ্র মানুষের নির্মম হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রের নিষ্ক্রিয়তার প্রতীক। পুলিশ সামনে থেকেও কিছু না করলে সেটাও রাষ্ট্রীয় সহিংসতার একটি রূপ। কিন্তু এই মৃত্যু গুম নয়, কমিশনের ভাষায় একটি আমলযোগ্য নয়। কেন নয়? কারণ আওয়ামী লীগ নয়, ইউনূস ক্ষমতা এখন। কারণ এই ভুক্তভোগীদেরকে বিএনপি কিংবা জামায়াত পরিচয় হত্যাকাণ্ডের শিকার হওয়ার অভিযোগ আনতে পারবে না নাবিলা কমিশন। পারবে বলেন? সম্প্রতি প্রকাশিত আইন এবং সালিশ কেন্দ্রের পরিসংখ্যান আরও স্পষ্ট করে দেয় যে মানবাধিকার সংকট আসলে সরকার বদলে গেলেও থামছে না, ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। বরং ক্ষমতার রং বদলাচ্ছে, সহিংসতার ধরন বদলাচ্ছে না। আগে ছিল গোপন বন্দিশালা, এখন আছে প্রকাশ্য মব। আগে ছিল ক্রসফায়ার, এখন বন্দুক যুদ্ধ। পদ্ধতি আলাদা, ফলাফল একই, জবাবদিহিতাহীন মৃত্যু। কমিশন যদি সত্যি অপরাধের বিচার করতে চাইতো তাহলে তাকে শুধু আওয়ামী অতীত নয়, ইউনূসের বর্তমানকেও দেখতে হতো। যেহেতু কমিশন সেটি করছে না, তাই এটি কোনো বিচার নয়, রাষ্ট্রের বাছাই করা রাজনীতি। এই রাজনীতির কারণেই গুম কমিশনের সদস্য হয়েও নাবিলা ইদ্রিস হয়েছেন একটি বিদ্যুৎ কেন্দ্রের ডাইরেক্টর। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলের 60,000 হত্যা, 25 লক্ষ কোটি টাকা পাচার, 26 লক্ষ ভারতীয় চাকরি, এ ধরনের দাবিকে রাষ্ট্রীয় ভাষ্যে পরিণত করেছিল। কিন্তু গত 17 মাস পরেও এসবের কোনো শক্ত প্রমাণ তারা দাবি করতে পারেনি। এখন এই 60,000-এর জায়গায় এখন নেমে এসে 287 জন। এখন গুমের ক্ষেত্রেও হাজার হাজার থেকে কয়েক শয়ে নামানো হয়েছে সংখ্যাটি। সেই একই অতিরঞ্জনের ধারাবাহিকতা আসলে প্রমাণিত হচ্ছে। প্রশ্ন হলো, যদি আগের অভিযোগগুলো এতটাই ফোলানো ফাঁপানো হয়, তাহলে এখনকার যে অভিযোগ গুম কমিশন যে রিপোর্ট দিল, সেই রিপোর্ট কতটা নির্ভরযোগ্য বলুন তো? এখন তো তারা সবাই গুম কমিশনে এবং তারাই সরকারে, যারা অতীতে ফুলিয়ে ফাঁপিয়ে এসব সংখ্যা প্রচার করেছিল। আমেরিকার দূতাবাসে এরাই তো গিয়ে এসব সংখ্যা জমা দিয়ে আসতো, তাই না?
পরিস্থিতি বদলেছে, কিন্তু যে মানুষ আগে লাখ লাখ বলতো তারাই এখন শয়ে শয়ে সংখ্যাটা বলছে। এই শয়ে শয়ে সংখ্যাটাই বা কেন বিশ্বাস করবো আমরা বলেন? যারা অতীতেও মিথ্যা প্রচার করেছে, এখনো তারা যে মিথ্যা বলছে না তার প্রমাণ কি? এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া বিশেষভাবে লক্ষণীয়। 1500 গুমের তথ্যে তিনি যার পণ্যায় খুশি হয়েছেন। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি পারলে নিজের কাপড় খুলে উদযাপন করেন এই খুশি। এই খুশি নিয়ে প্রতিদিন তিনি বিদেশিদের সঙ্গে দেখা করছেন, আর সেটা তিনি প্রচার করে যাচ্ছেন। তার বশংবদ মিডিয়াগুলি তোতা পাখির মতো তার খুশি হওয়ার খবর প্রচার করে যাচ্ছে। 1500 গুম হওয়ার সংখ্যা প্রচারিত হচ্ছে, কিন্তু ফিরে আসাদের সংখ্যাটা বলা হচ্ছে না। আজব না ব্যাপারটা? গুম কমিশন কি ন্যায় বিচারের জন্য, নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক সময়কে অপরাধী সাব্যস্ত করার জন্য গঠিত হয়েছে? আমাকে বলুন সে কথা। যদি উদ্দেশ্য সত্যি মানবাধিকার রক্ষা হতো, তাহলে কমিশনের ম্যান্ডেট বাড়িয়ে বর্তমান সরকারকে অন্তর্ভুক্ত করা হতো। 2001 সালের বিএনপি সরকারও এর আওতায় আসতো, কিন্তু সেটা তো করা হয়নি, কারণ তাহলে অতীত বর্তমান সব সরকারের দায়ও সামনে আসতো। আর বর্তমান বাস্তবতাকে আমলে নিলে একটি অস্বস্তিকর সত্য স্বীকার করতে হতো: রাষ্ট্র বদলায়নি, শুধু ক্ষমতার হাত বদলেছে। গুমের জায়গায় মব, বন্দিশালার জায়গায় রাস্তা, কিন্তু দায়বদ্ধতার শূন্যতা একই রয়ে গেছে। বিগত 1 বছরে শুধুমাত্র ছাত্রলীগ কর্মীদের হত্যা, স্বজনদের টার্গেট করা, কারাগারে নির্যাতন, এই অভিযোগগুলো যদি সত্য হয়, তাহলে বিশ্বের সুস্থ বিবেকের অন্তরাত্মা কেঁপে ওঠার কথা। কিন্তু কমিশন এসব অভিযোগে নীরব। কেন? কারণ অভিযুক্ত পক্ষ এখন ক্ষমতায় নেই, আর ভুক্তভোগীরা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হয়ে গেছে। আল জাজিরা কিংবা বিলেতের দ্য টেলিগ্রাফ এদেরকে নিয়ে সংবাদ প্রকাশ করছে না, করবে না। আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের ডাইরেক্টর নাবিলা ইদ্রিসের গুম কমিশন বাংলাদেশে এই মুহূর্তে চলা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলবে না, কারণ এই ঘটনা তারাই ঘটাচ্ছে। তারা সরকারের অংশ, আর সরকার কখনো কখনো প্রেসার গ্রুপ, কখনো রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব হত্যা হচ্ছে বলে লাই দিয়েছে গত 17 মাস ধরে। এই বাছাই করা ন্যায় বিচার ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। আজ যারা ক্ষমতায়, তারা এখন কমিশন করে নিজেদের নিরাপদ ভাবছে। কাল ক্ষমতা বদলালে তারাও একটি নতুন কমিশনের কাঠগড়ায় দাঁড়াতে পারে, অথবা তাদেরকে দাঁড়াতে বাধ্য করতে হবে। গুম কমিশন কেন ইউনূসের আমলকে আমলে নিচ্ছে না? কারণ সন্ত্রাসের আয়নায় নিজের চেহারা কে দেখতে চায় বলুন? যদি সাহস আর সততা থাকতো তাহলে তাকাতো, কিন্তু সেটা যেহেতু নেই, সেহেতু এই আয়নায় তাকানোর সাহস এখন রাষ্ট্র দেখাতে পারছে না। ইউনূসকে আজকাল খুব যুবথুবু বিমর্ষ লাগে। এটা কি শীতে নাকি ক্ষমতা হারানোর ভয়ে, সেটা আমি মাঝে মাঝে ভাবি। আপনার কি মনে হয় বলুন তো? জানাবেন আমাকে প্লিজ। ভালো থাকুন সবাই।